আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, যেই বিষয়ে আজকে লাইভে আসা, লাইভ বললে ভুল হবে, এটা হচ্ছে পার্সোনালি আমার ওপিনিয়ন শেয়ার করার জন্য আমি লাইভে আছি। চলমান যে পরিস্থিতি, বিশ্বের চলমান পরিস্থিতি আর বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলবো। বিশ্বের চলমান পরিস্থিতি যদি আপনারা তাকান তাহলে দেখা যাবে যে ইরান এবং ফিলিস্তিনের মাঝে, ফিলিস্তিন এবং ইসরায়েল সর্বপ্রথম যে সংঘাত হয়, এখানে ফিলিস্তিনের উপরে বর্বর হামলা করা হয়। ইসরায়েলিরা যেখানে মানবতার লঙ্ঘন হয়ে গেছে, মানবতার কোনো সীমাই নাই এখানে, যেখানে একজন মানুষ কিভাবে আরেকজন মানুষকে মারতে পারে, এবং ফিলিস্তিনের মতো একটা দেশকে মাটিতে সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো মানবাধিকার আইন, যারা এখন মানবাধিকার নিয়ে কথা বলে, ইউনাইটেড স্টেট আমেরিকা সারা পৃথিবীর লিড করতেছে, তা ওদের চিন্তা চেতনাটা হচ্ছে কিভাবে একটা দেশের সুন্দর পরিস্থিতিকে ঘোলাটে করে ওই দেশে গৃহযুদ্ধ বাঁধা যায়। ফার্স্ট অফ অল তাদের কাজে হচ্ছে এটা। আর এখান থেকে তাদের বেনিফিটটা হচ্ছে তারা যে আসলে অস্ত্র বানায়। বিশ্বের 5টা যদি আপনি পারমাণবিক দেশ দেখেন, সেখানে হচ্ছে আমেরিকার একটা দেশ যাদের পারমাণবিক শক্তি আছে। তো সেই ক্ষেত্রে ওরা এরকম একটা গৃহযুদ্ধ বাধাই দিয়ে দেখা যায় যে এদিক থেকে শেল্টার দিতেছে অস্ত্রের, ওই দিক থেকে ওদেরকে শেল্টার দিতেছে। দেওয়ার পরে ওরা আবার মনে করেন যে প্রেসে আপনাদেরকে নিয়ে কথা বলতেছে যে কিভাবে এই যুদ্ধটা বন্ধ করা যায়। তা ওদের ইন্টেনশনটা এরকম থাকে। তো এখানে যদি মুসলিম বিশ্বের দিকে তাকাই, লাস্ট 100 বছর থেকে মুসলিমরা একটু পদঞ্চিত হচ্ছে বিশ্বের কাছে। এর আগে কিন্তু মুসলিম সম্প্রদায়েরা বা মুসলমান ধর্মাবলম্বী যে লিডারেরা ছিল, তারা কিন্তু খুবই স্ট্রং ছিল এবং কোনো কর্ণপাত করতো না কোনো বিষয়ে। আপনি কালের পরিক্রমা যাদেরকে দেখবেন তারাই খুবই স্ট্রং ছিল এবং সততার কারণে তারা তাদের জীবনটাকেও বিসর্জন দিয়েছে। তো ওই দিকে না যাই, কথা হচ্ছে যে এই যে সংঘাত কিন্তু আসলে ভালো জিনিস না। মিউচুয়াল এবং গুড কমিউনিকেশন হচ্ছে মানুষের মৃত্যুর পরেও যেই জিনিসটা আপনাকে বাঁচায় রাখবে, সেটা হচ্ছে যে গুড কমিউনিকেশন। আপনি ম্যান হিসাবে কতটা পজিটিভ, আপনি ম্যান হিসাবে কিভাবে কার সঙ্গে কত দ্রুত ম্যাচ হতে পারেন, ওই এনভায়রনমেন্টের সঙ্গে ম্যাচ হতে পারেন। তো এইরকম চিন্তা চেতনা নিয়ে কাজ করা লাগবে। যে কোনো, সেটা লিডার হোক আর যে কোনো পার্সন হোক, আমি আপনি যে কোনো পার্সন, গুড কমিউনিকেশনের যেরকম গুড কমিউনিকেশন ওলা ইন্টেনশন থাকা লাগবে মাথায়, যে আসলে যেটা করলে ভালো হবে দেশ, পরিস্থিতি, প্রেক্ষাপট, সমাজ, এমন কিছু করা যাবে না যেটার কারণে অন্ততপক্ষে আমার একটা কথা বা একটা উদ্ধৃতির কারণে মানুষ কি হয়, পথভ্রষ্ট হয়। সেই দিক থেকে সেই দিকগুলো বিবেচনা করা লাগবে। আর বাংলাদেশের যে চলমান পরিস্থিতি, সেটা হচ্ছে যে বাঙালি সরল সোজা আরামপ্রিয় অলস জাতি, এটা একটা প্রবাদ আছে। তো এই বাঙালি সরল সোজা আরামপ্রিয় অলস জাতি, আপনারা আমার এই কথাটা সুন্দরভাবে মিলাই দেখবেন যে আসলে বাঙালি কি না করতে পারে। দেখেন, আপনি যদি রিসেন্ট কিছু ঘটনা দেখেন বিশ্ব নিয়ে, মনে করেন যে যেখানে বাইরের বিশ্বের লোকেরা আতঙ্কে আছে, মনে করেন যে বোম, মনে করেন যে ফিলিস্তিনের উপরে যে ইসরায়েল হামলা করলো, এই হামলার প্রতিবাদে কিন্তু কোনো ইসলামিক কান্ট্রির কোনো দেশে কোনো কথা বলে নাই। যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি শুধু তেল দেওয়া বন্ধ করতো, ইউনাইটেড স্টেট আমেরিকার বাইরের যে কান্ট্রিগুলো আছে, এইখান থেকেই কিন্তু যুদ্ধ সমাপ্ত হইতো, এতগুলা প্রাণ যাইতো না, একটা দেশ সমূলে ধ্বংস হইতো না। তো তারা দেখেন কি করছে,
তারা এই বিষয়গুলোতে শেল্টার দিচ্ছে তাদেরকে। তো এটার জন্য জবাবদিহিতা করা লাগবে, আজকে নয়তোবা কালকে নয়তোবা পরশু, মানে কোনো না কোনো এক সময় প্রায়শ্চিত্ত করাই লাগবে আপনাকে, সেটা যে কোনো দেশের প্রেসিডেন্ট হোক। এখন বাইরের দেশের এইরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের যারা প্রবাসী ভাই আছে তাদের দেখেন ইন্টেনশনটা কিরকম। মানে বাইরের দেশের যেমন মনে করেন যে ইসরায়েলের উপরে ফিলিস্তিনের উপরে যে ইসরায়েল হামলা করলো, এখন ওইখান থেকে ইরানের এই বিষয়টা মাস্ট ফি লাগছে, কারণ তারা তো মুসলমান সম্প্রদায়টা হচ্ছে এরকম যে আপনার মানে বডিটা যেই রকম, আপনার মাথা থেকে পা পর্যন্ত যেই রকম, ইসলামটা হচ্ছে এরকম। এইখানে আপনার আঙ্গুলে ব্যথা পাওয়া মানে পুরো শরীরে ব্যথা পাওয়া, আপনার পায়ে ব্যথা পাওয়া মানে পুরো শরীরে ব্যথা পাওয়া। তো পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো আনাচে কানাচে যদি কোনো মুসলমান ভাই এবং বোনের ওপরে অবিচার করা হয়, সেখানে যদি অবিচার করা হয় দেখবেন যে আপনার একটু হইলেও অনুশোচনা হবে। এই অনুশোচনাটা কেন হয় এটা আপনাকে আগে জাস্টিফাই করা লাগবে, বোঝা লাগবে যে কেন আসলে অনুশোচনাটা হচ্ছে আমার। তো যে কোনো প্রান্তে কোনো মুসলমান ভাই বোন বা যে কোনো ধর্মাবলম্বী লোকের উপরে অন্যায়ভাবে অবিচারভাবে কোনো কিছু চাপায় দেওয়া যাবে না, দিলে এটা আপনাকে এমনিতে নিজে থেকে একটা খারাপ লাগার বিষয় কাজ করবে। তো আপনারা দেখেন যে প্রবাসী ভাইরা কি করতেছে, ইরান অ্যাটাক করতেছে ইসরায়েলের উপরে, বাইরের দেশের লোকেরা বাংকারে ঢুকতেছে আত্মরক্ষার জন্য, আর বাংলাদেশের প্রবাসী ভাইরা কি করতেছে, ছাদের উপরে যায় নিজের ফোনের ক্যামেরা বাইর করে সেটাকে ভিডিও করতেছে, ভিডিও ক্যাপচারে নিতেছে। রোডের মাঝে মিসাইল যে ছুটতেছে, বা ইরানের উপরে যে আমেরিকা হামলা করলো, যে মিসাইল ওদের যে দ্রুত গতির এবং পৃথিবীর সব থেকে সেরা যে যুদ্ধ বিমান অ্যাটাক করলো ইরানের পারমাণবিক যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে। তো এগুলা ভিডিও করতেছে, তাহলে বোঝেন বাঙালি কোথায়, বাঙালির চিন্তা চেতনা কোথায়। আর সমসাময়িক যে বিষয়টা সেটা হচ্ছে যে মানে ফেসবুকটা মানে বাংলাদেশের মানুষকে কি পরিমাণে যে আইওয়াশ করেছে, মানে এটা মানে আমি ছোট মানুষ, আমি মানে বলি বোঝাইতে পারবো না। এই সোশ্যাল মাধ্যমটা মানে সোশ্যাল মিডিয়ার যে একটা মাধ্যম, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কিন্তু এখন কোনো না কোনো একটা সাইট আছে, ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, মানে যে যেভাবে, হোয়াটসঅ্যাপ আছে, যে যেভাবে কানেক্টেড আছে। কিন্তু যদি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন, ফেসবুকটা হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল এবং সব থেকে জনপ্রিয়তার শীর্ষে বাংলাদেশে। তো এখানে আপনি মনে করেন যে আমি একটা অন্যায় করেছি একজনের সঙ্গে, দোষী আমি, মানে ক্রাইম করেছে আমি, যেই লোকের সঙ্গে মানে যেই লোক ভিকটিম, যার উপর ক্রাইম হয়েছে, সেই লোকের উপরে আমি আবার কি করতেছি, দোষ চাপাই দিতেছি, দোষ আরোপ করতেছি। এইটা আবার কি হচ্ছে জানেন, বাংলাদেশে মানে সেকেন্ডে কয়েকশো বা কয়েক হাজার বার শেয়ার করা হচ্ছে। মানে কি পরিমাণে যে প্রমোট করা হচ্ছে ফেসবুকটাকে, মানে এখানে ফেসবুকটা আসলে এই মাধ্যমটাও হচ্ছে ইউনাইটেড অফ স্টেট আমেরিকার, মানে ইউরোপিয়ান কালচার, ইউরোপিয়ান এটা ছিল না, এইটার মাধ্যমে ফেতনা ছড়াই দিছে। আর আমরা এই ফেতনার অংশগ্রহণ করে আমরাও ফেতনা ছড়াচ্ছি নানানভাবে। তো সমসাময়িক যে বিষয়টা আপনি দেখবেন মানে রিসেন্ট যে দুইটা টপিক, মানে যিনি ভিকটিম, যার উপরে জুলুম হয়েছে, আর যিনি ক্রাইম করেছে, যিনি জুলুম করেছে, আসলে ওনারা কিন্তু এখন পর্যন্ত আইনের আওতায় আসে নাই। আর যারা দোষ করে নাই, দোষ না মানে বললে ভুল হবে, মানে দোষ করেছে কিন্তু ওইভাবে করে নাই, তারাই কি হচ্ছে, প্রমোট হচ্ছে অনলাইন এই মিডিয়ার জগতে। আর রিসেন্ট যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে যে আসিফ মাহমুদ, উনি একটা এয়ারপোর্টে চেক হওয়ার সময় ওনার মানে পার্সোনাল সেফটির জন্য একটা পিস্তল পাওয়া গেছে ওনার কাছ থেকে, মানে রাইফেল বা ছোট পিস্তল যেটাকে বলে।
তা উনি আবার প্রেসে বলতেছে যে এই সময় এটাও সেফটি না। ভাই তুমি কোন দেশে বাস করতেছো ভাই? তোমরাই তো ভাই এই যে জুলাই গণ অভ্যুত্থানের মেইন লিডার বলা চলে, মুখ্যম যে লিডার গুলা, তাদের মধ্যে আপনিও একজন ভাই। তা আপনার কাছ থেকে কিন্তু আমরা এটা আশা করি না। আপনার একটা কথায় মানে এখন যদিও বা আপনি আগে ওইভাবে পপুলার ছিলেন না, জুলাই অভ্যুত্থানের পর আপনারা পপুলার হয়েছেন, ফ্যাসিলিটি বাড়ছে আপনাদের, আলহামদুলিল্লাহ। মানুষের যে কোনো সময়ে যে কোনোভাবে মানুষের লাইফ লাইন চেঞ্জ হতে পারে, এটা নিয়ে আমার কোনো ডাউট নাই। কিন্তু আপনার কাছ থেকে তো এটা আশা করি নাই। আপনি এমন কিছু বলবেন যেটাতে সমাজ, রাষ্ট্র এবং আপনার একটা কথার মাধ্যমে যাতে মানুষ ইন্সপায়ার্ড হয়। সেখানে একজন মানুষ যে সবার জন্য ভালো হবে আমি কিন্তু তা বলতেছি না। আমি কিন্তু সবার কাছে ভালো না। ইভেন আমি না, পৃথিবীর যে কোনো কেউ যে কোনো কারো কাছে ভালো হতেও পারে, নাও হতে পারে। কারণ আমি যার সঙ্গে যেরকম করে চলতেছি আমি সেইভাবে লিড করতেছি তার সামনে। তো ওই ভাই আমার কি ওই বিষয়টা জানতে চাই। তা আমি মনে করি যে যেহেতু আপনারা এখন মোটামুটি একটা ভালো পপুলারিটি পাইছেন আর ভালো একটা রোল প্লে করতেছেন, সেক্ষেত্রে আপনাদের চলাফেরা, কথাবার্তাগুলা সংবেদনশীল হওয়াটা অত্যন্ত জরুরি। তা না হলে দেখা যাবে যে এই বিষয়গুলো নিয়ে মানুষ কি করবে, আপনাকে বা আমাকে, যে কোনো কেউ হাসি ঠাট্টার পাত্র হিসেবে নেবে। তো ওইটা মূল টপিক না, মানে এটা জাস্ট মানে কথার প্রসঙ্গে বললাম, মানে সাময়িক যে বিষয়গুলো আসতেছে সেই বিষয়ে এই কথাগুলো বলা, এতটুকুই। আর কি বলবো। আর বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি আপনি যদি দেখেন, মানে বেকারত্ব কিন্তু প্রচুর পরিমাণে বাড়তেছে। তো ভাই এই বিষয়গুলো নিয়ে কি কেউ স্টেপ নেওয়ার মতো লোক নেই? বাংলাদেশে কাউন্সিলিং বডি নাই কি? না থাকলে তো ভালো। এই যে যুব সমাজ আজকে কোথায় যাচ্ছে, যুব সমাজের অবক্ষয়ের মেইন কারণগুলো কি, এই বিষয়গুলো নিয়ে তো কেউ কথা বলে না। আজকে যুব সমাজ কোথায় গেছে এই বিষয়গুলো নিয়ে তো কাউকে দেখতেছি না। ডে বাই ডে মাদক দ্রব্য, মাদক সেবীর সংখ্যা বাড়তেছে, ডিপ্রেশনে যাচ্ছে, সুইসাইড বাড়তেছে। কেন? এই দেশে তো এরকম মানে হওয়ার কথা ছিল না। এখন যদি আপনি দেখেন অধিকাংশ, মানে আমি তো অনেক ছোট মানুষ, আমার থেকে অনেক সিনিয়র ভাই আছে, গ্রাজুয়েশন কমপ্লিট, জব নেই, জবলেস। তো ভাই এদেরকে নিয়ে কাজ করা যায় না? সরকার কোথায়, কবে কাজ করবে, কিভাবে কাজ করবে? আমি একটা যুবক, আমার কথা বাদ দিলাম, মানে আমি বলতেছি আমার যারা উপরের লেভেলের ভাইয়েরা, অনেক ভাই এখনো আছে গ্রাজুয়েশন কমপ্লিট, গ্রাজুয়েশন করার পরে বেকার। তো ভাই বেকার থাকার জন্য কি গ্রাজুয়েশন কমপ্লিট করছে ওই ভাইটা? তার ফ্যামিলি কি এটা এজিভ করে তার কাছ থেকে? এই যে মনে করেন যে পড়াশোনা করা লাগে 17-18 বছর টানা, এসএসসি, ইন্টারমিডিয়েট, তারপরে অনার্স করা লাগে, অনার্স করে কেউ ডিগ্রি করে, বিএ করে, বিবিএ করে, এমবিএ করে। তো ভাই সবার তো চাকরি হয় না, হয় কি? আর এখন দেখতেছি সব বিষয়ে আগের থেকে আরো লবিং বাড়তেছে। এখানে তুমি ম্যানের যত বেশি মানে পাবলিক, মানে তোমার ফ্যামিলিতে যত হাই প্রোফাইল লোক আছে, তোমার যত ভালো ভালো সেকশনে হাই প্রোফাইল লোক আছে, তোমার মনে করো যে ওই বিষয়টা খুব ইজিলি হচ্ছে। কিন্তু আমার মতো নিম্নবিত্ত ফ্যামিলির ছেলে পেলে তো হচ্ছে না। তো ভাই যুব সমাজকে নিয়ে কি কোনো কাজ করা যায় না? সরকারের উদ্দেশ্যে বলতেছি, সরকারকে মেনশন করেই কথাগুলো বলতেছি। তো যুব সমাজকে কিভাবে কাজে লাগা যায়, যুব সমাজকে কিভাবে এই জনশক্তিটাকে অর্থনৈতিক ভাবে সচ্ছল করা যায়, এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করেন। দেখবেন দেশ চেঞ্জ হবে, দেশের মানুষ চেঞ্জ হবে, দেশের যুব সমাজ চেঞ্জ হবে। আর দেশের যুব সমাজ যদি চেঞ্জ হয়, আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস যে বাংলাদেশ মানে খুব সুন্দরভাবে লিড করতে পারবে।
সুশৃঙ্খল ভাবে চলাফেরা। এখন একটা বোনের সেফটি নাই, এখন একটা মার সেফটি নাই, ইভেন আপনার সেফটি নাই। আপনি কিভাবে রাস্তায় বের হবেন? দেখেন, সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বললে অনেক কথাই বলা যায়, তো অত বেশি কথা বলবো না। আমার টপিক যেটা, সেটা হচ্ছে যে যুব সমাজ। এই বিকাশ যুব সমাজকে কিভাবে অর্থনৈতিক ভাবে সচ্ছল করে এই যুব সমাজটা, বেকার যুব সমাজটাকে অর্থায়নে রূপান্তরিত করা যায়। আমি সরকারের কাছে করজোড়ে আবেদন করব যে এইরকম কিছু কিছু স্টেপ নেক, মানে জব ছাড়াও যাতে বাংলাদেশের বেকার যুবকরা কোনো কিছু একটা করতে পারে। জবটাই যে আসলে মেইন তা না, জবের বাইরেও অনেক সেক্টর আছে, অনেক মাধ্যম আছে যেখান থেকে বিল্ড আপ করা যায় নিজেকে। সেই বিষয়গুলো নিয়ে আসলে বাংলাদেশের যে যুব সমাজ আছে এখন, বেকার যুব সমাজটা আছে, বেকার সম্প্রদায়টা আছে, এটাকে কিভাবে অর্থায়নে রূপান্তরিত করা যায়, তাদেরকে ট্রেনিং করান, নানান ট্রেনিং, মানে যে কোনো ইচ এন্ড এভরিবডি সেক্টরের ট্রেনিং, মানে যেখান থেকে হাতে কলমে সেই কিছু শিখবে, পড়াশোনার ফাঁকে, পড়াশোনা শেষ করার পরে হাতে কলমে কোনো কিছু শিখবে, শেখার পরে ওই বিষয় নিয়ে নিজে থেকে কাজ করবে, এবং নিজে থেকে কাজ করে আমার মতো বেকার, আমার ভাইয়ের মতো বেকার লোকদেরকে ওই সংস্থানে চাকরি দিবে। তো সরকারের কাছে এইটাই আবেদন করজোড়ে। সুরুজ ভাই, ওনাকে যোগ করা হয়েছে। উনি বলতেছে যে ভাই, উনি বলতেছে তা আহ, আবারও আসি। বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলোর মধ্যে রয়েছে এখনকার যে পরিস্থিতি, সেই বিষয়ের উপরে রাজনৈতিক পরিস্থিতিটা সব থেকে ঘোলাটে করতেছে বাংলাদেশের। মিডিয়া বলেন, মানুষ বলেন, যে কোনো ক্ষেত্রে এখন এই রাজনৈতিক ইস্যুটা সব থেকে বেশি হাইপ তুলতেছে। অর্থনৈতিক উন্নয়নের দিকটা বিবেচনা করা লাগবে, সামাজিক সমস্যাগুলো এবং আন্তর্জাতিক সমস্যাগুলো। আর যেহেতু সরকার গঠন এখনো হয় নাই, তত্ত্বাবধায়ক মানে আমরা যে সরকারের আন্ডারে এখন আছি, উনি আলহামদুলিল্লাহ অনেক ভালো লোক, ডক্টর ইউনূস স্যার। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পালাবদলের কারণে দেশের মানে অস্থিতিশীল বিরাজমান করতেছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ কিছুটা ক্ষেত্রে উন্নতি করলেও কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, যেমন মুদ্রা মুদ্রাস্ফীতি, কর্মসংস্থানের সৃষ্টি, সামাজিক ক্ষেত্রে বৈষম্য, শিক্ষা, স্বাস্থ্যসেবার মতো বিষয়গুলো এখনো গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে রয়ে গেছে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশ তার প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আহ সাম্প্রতিক বিষয়ে যদি আমরা তালিকা বলি, মানে অনেক বলা যাবে, তো ওই বিষয়ে আমি যাচ্ছি না। আর আর কি বলবো? সর্বোপরি কথাই হচ্ছে যে বেকার যুব সমাজটাকে কিভাবে অর্থায়নিক অর্থ অর্থকারী যুব সমাজ বানা যায়, এটাই হচ্ছে আমার কথার মেইন উদ্ধৃতি। আর সরকার প্রধান ডক্টর ইউনূস মোহাম্মদ স্যারের কাছে করজোড়ে রিকোয়েস্ট করবো যাতে এই বিষয়গুলো, মানে যারা শিক্ষিত বেকার আছে, এই ভাইগুলো কি করবে আসলে? শিক্ষিত তো সবাই, বাংলাদেশে এখন তো শিক্ষার হার অনেক বেশি।
তো এই শিক্ষা দিয়ে তো বিল্ড আপ হচ্ছে না বাংলাদেশ। উম, কি বলবো, বলি যেহেতু বেকার নিয়ে কথা বলতেছি, মানে বেকারটা আসলে বোঝা, বিশেষ করে আমি যদিও বা এখন খুবই ছোট এবং নগণ্য একটা চাকরি করি। তো যখন আমি বাড়িতে ছিলাম, আমি লাস্ট 6 আগস্ট 2022 থেকে জব কন্টিনিউ করতেছি, খুবই ছোট এবং আহ, আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ ভালোই রাখছে, ছোট চাকরি করে। তো 22-এর আগে আমি যখন বাড়িতে ছিলাম, তা আমি কিন্তু যখন বাড়িতে ছিলাম, তো আমাকে মানে বাড়ি থেকে, বাড়ির বাইরের বা বড় ভাইয়েরা বা ছোট ভাই সমবয়সী যারা ছিল, তারা মানে আমাকে গাইড করতে হবে যে ভাই, বিশেষ করে মানে তাদের কথা বাদ দিলাম, ফ্যামিলি মেম্বাররা বলতো যে বাবা তুমি বেকার থাকলে তো ফ্যামিলির বোঝা, আমাদের বোঝা, তুমি তোমার নিজের বোঝা, ইভেন রাষ্ট্রেরও বোঝা। তো বারবার চিন্তা করতাম যে আমি কি বেকারে থাকবো, আমাকে দিয়ে কি কিছু হবে না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে উত্তম ফয়সালাকারী, উত্তম পরিকল্পনাকারী। প্রত্যেক মানুষের রিজিক উপর থেকে ফিক্সড হয়, দুনিয়ায় কোনো রিজিক ফিক্সড হয় না। হয়তো 2 দিন আগে 2 দিন পরে হয়তো একটু কষ্ট বেশি করা লাগে, নয়তো একটু কষ্ট কম করা লাগে, এর বাইরে কিছুই না। তো বেকার থাকাটা একটা বড় বোঝা। আর আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় মানে যখন বাড়িতে থাকবেন, মানে যে কোনো সিদ্ধান্ত নিবেন, তো দেখা যায় যে আমরা কি করি, বড় ভাইদের শরণাপন্ন হই। আহ, বড় ভাই বা সমবয়সী যারা থাকে, তারা তাদের সমস্যাগুলো রিকভারি করে আজকে সাকসেস। তো ভাই তাদের সমস্যা আর তোমার সমস্যা তো এক না, বা তাদের সমস্যা আর আমার সমস্যা তো এক হতেও পারে, নাও হতে পারে। তো তারা যেভাবে সার্ভাইভ করে আজকে প্রতিষ্ঠিত হয়েছে, ওইভাবে তো আমি নাও হতে পারি। তা আমার এবং আপনারা যারা শুনতেছেন তাদের কাজ কি, আপনারা সবার কাছ থেকে কি নেবেন, গাইড মূলক বা পরামর্শমূলক কথা নিবেন, যে আসলে কিভাবে জীবনকে লিড করলে বা কিভাবে চললে সুশৃঙ্খল ভাবে চলা যায়। মানে এই বিষয়ে যখন কথা বলবেন বা কোনো একটা সিদ্ধান্ত নেবেন, কারো কাছ থেকে নেবেন, একের অধিক জনের কাছ থেকে নেবেন। কারণ সিদ্ধান্ত নেওয়াটা একান্তই আপনার পার্সোনালিটি। আপনি কি নেবেন, মানুষের কাছ থেকে সিদ্ধান্ত নেবেন যে আসলে কি করা যায়, ভাই এটা করলে কি হয়, সেটা করলে কি হয়, কোন ভাবে আগাবো কোন ভাবে আগাবো না। তো নানান জনের মত নেবেন, নেওয়ার পরে একান্তই ব্যক্তিগতভাবে আপনি আপনার সিদ্ধান্তটা নেবেন। তা না হলে আমি বলতেছি ভাই, আপনি সাকসেস হতেও পারেন, নাও হতে পারে। এখানে সাকসেস না হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। কারণ ওই ভাইয়ের সমস্যাগুলো ওই ভাই রিকভারি করছে ওনার মতো করে, ওই সমস্যাগুলো আপনার লাইফে নাও থাকতে পারে, তার থেকে ডিফিকাল্ট ডিফিকাল্ট প্রবলেম থাকতে পারে না। তো আপনি ওনার কাছে নিবেন, আরেক ভাইয়ের কাছ থেকে নিবেন, সবার কাছ থেকে সাজেশন নিবেন, সাজেস্ট নিবেন। নেওয়ার পরে আপনি আসলে কোনটা করলে ভালো হয়, কোনটাতে গেলে ভালো হয়, সেটা করবেন। আর সব থেকে বড় প্রবলেম হবে যখন আপনার চিন্তাধারা ফ্যামিলির চিন্তাধারার সঙ্গে ম্যাচ হবে না, আপনার চিন্তাধারাগুলো আপনার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে মিলবে না, তখন আপনি আপনার লাইফের সব থেকে ডিফিকাল্ট সময় পার করবেন। কারণ আপনার যেই স্বপ্ন, আপনার যেই হবি, এটা তারা বুঝবে না, ওনারা বুঝবে না। কিন্তু ওনারা যেটা বোঝে আলহামদুলিল্লাহ ওইটাই আপনার জন্য বেটার একটা ভাবনা। কারণ একজন গার্ডিয়ান, একজন আব্বু, একজন আম্মু, একজন বড় ভাই, একজন মামা, একজন নানা, একজন দাদা, একজন দাদু, একজন দাদিমা, একটা নানিমা, যারাই আছে, তারা যদি আপনাকে কোনো কিছু সাজেস্ট করেন, মনে করবেন যে আপনার ভালোর জন্য সাজেস্ট করতেছেন। আর সব থেকে বড় যে বিষয়টা, বাবা, এই বাবা এমন একটা জিনিস যে নিজে একটা ছিঁড়া জামা পরে থাকবে, কিন্তু তার সন্তানকে সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করবে। আর বাবারা কখনো চায় না যে আমি এই পর্যায়ে আছি, আমার ছেলে এই পর্যায়ে থাকবে। তাই প্রত্যেকটা ভাইদের উদ্দেশ্যে বলবো, আব্বু এমন একটা জিনিস যেটা যখন না থাকবে তখন রিয়েলাইজ করতে পারবেন যে আব্বু জিনিসটা কি।
আর আব্বুর দায়িত্বটা কি ফ্যামিলির জন্য, যখন আপনার কাঁধে দায়িত্বগুলো পড়বে, তখন সেই সিচুয়েশন গুলা যখন আপনি হ্যান্ডেল করবেন, তখন আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে ফ্যামিলির গার্ডিয়ান মানে বাবা, এই বাবাটা আসলে কি জিনিস। তা আলহামদুলিল্লাহ আমার বাবা এখনো আছে, ওনার জন্য দোয়া করবেন। আমার মা আছে, আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া করবেন। আমার ফ্যামিলি দাদা, দাদা অবশ্য নাই, দাদি আছে, নানা আছে, নানি আছে, মামা মামি, ভাই বোন, অনেক বড় ফ্যামিলি, ফ্যামিলি মেম্বার অনেক বেশি। চাচা ফুফু খালু অনেক, আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া করবেন। কিন্তু সব থেকে মানে যেই কথাটা সেটা হচ্ছে যে একজন গার্ডিয়ান হওয়া কিন্তু অতটাও সোজা নয়। আমরা যখন স্টুডেন্ট লাইফ পার করি, মানে যে কোনো ভাইয়ের ক্ষেত্রে বলতেছি, মানে আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, স্টুডেন্ট লাইফ পার করলে দেখা যায় যে ফ্রেন্ড সার্কেলের সঙ্গে যখন আপনি মেশামেশি করবেন, তখন ফাইন্যান্স প্রবলেম সব থেকে বেশি যেই জিনিসটা, সেটা হচ্ছে ফাইন্যান্স প্রবলেম। দেখা যাবে যে আপনার এক ফ্রেন্ডের অনেক বেশি, আপনার নাই। সেই বিষয় মানে সেই সময় সেই প্রেক্ষাপটে আপনি যে একটা হেজিটেশন বোধ করেন, মানে ওদের সঙ্গে থাকতে, যদিও বা ফ্রেন্ড, কিন্তু তাদের সঙ্গে থাকতে যে হেজিটেশন বোধ করেন, আহ, ওই বোধটার সময় আপনার অনেক গিল্টি ফিল হয় যে আসলে তার বাবার, তার ফ্যামিলির এত আছে, আমার কেন নাই। তো ভাই, আমি বারবার বলতেছি, যখন আপনি গার্ডিয়ান হবেন, যখন একজন ফ্যামিলির কর্তা হবেন, তখনই বুঝতে পারবেন যে বাবা মা এই জিনিসটা আসলে কি। তো আমরা সময় অসময়ে, মানে আমি বিশেষ করে সময় অসময়ে ফাইন্যান্স মানে টাকা পয়সার ব্যাপারে প্রচুর প্রেসার দিতাম বাসায়। যদিও বা ওইভাবে দিতাম না, কিন্তু দিতাম। এখন মেন্টালি এই বিষয়গুলো বুঝতেছি, আসলে তারা কি স্ট্রাগল করে, আমাকে, আমি গোলামের ঘরের গোলামকে এত বড় করেছে। ওনাদের জন্য আমার অন্তরের যদিও বা আমি আমার বাবার সামনে জীবনে বলতে পারি না যে আব্বু আমি আপনাকে অনেক ভালোবাসি, আম্মাকে বলতে পারি না আম্মা আপনাকে অনেক ভালোবাসি। এটা বলতেও পারে না, সব ছেলে মেয়ে বলতেও পারে না, কারণ সেখানে গেলে একটা সফট কর্নার, মানে একটা দুর্বলতা ভিতর থেকে আসে, মানে বলা যায় না, কিন্তু অনুভব করা যায়। তো সেই দিক থেকে বলতেছি যে আপনারা যে যেখানে আছেন, যেই পর্যায়ে আছেন, স্টুডেন্ট ভাইদের ক্ষেত্রে বিশেষ করে বেশি বেশি বলতেছি, কারণ এই সময়ে ফাইন্যান্সটা অনেক বেশি ডিফিকাল্ট মনে হয় তোমাদের কাছে, যে না এই সময় এটা থাকলে এটা হইতো, সেটা থাকতো, সেটা থাকলে সেটা হইতো। এই এই নাই, আলহামদুলিল্লাহ, আনার জন্য বাড়িতে অন্তত পক্ষে আব্বা আম্মাকে প্রেশার দেবেন না। স্টুডেন্ট ভাইদের বলতেছি, যেটা নাই আলহামদুলিল্লাহ, ওইটা না থাকাই ভালো। আপনার সৃষ্টিকর্তা ওইটা না থাকবে বিধায় আপনার কাছে ওইটা দেয় নাই। যদি আপনার জন্য ওইটা বেটার হইতো, ওইটা দিত। তো যদি কোনো কিছু না থাকে, কোনো কিছু শর্ট থাকে, গ্যাপ থাকে, আহ পাঁচ টাইম ইউজ করা বাদ দেবেন, ফ্রেন্ডদের সঙ্গে বাসায় থাকবেন, আব্বু আম্মুর সঙ্গে কথা বলবেন, বাসায় পড়বেন, বই পড়বেন, কিন্তু কোনো বিষয় নিয়ে আব্বু আম্মুকে চাপ দিবেন না, মানে প্রেশার ক্রিয়েট করবেন না যে এটা দেন সেটা দেন, এটা নাই ওটা নাই, ওর ওটা আছে আমার এটা নেই, সেটা আছে ওর সেটা আছে আমার এটা নাই কেন। এইভাবে মানে এটা করবেন না, এটা থেকে বিরত থাকবেন। আর ইনশাল্লাহ আপনি যত লাইফে স্ট্রাগল করবেন, অত সুন্দর সময় আপনার সামনে লিড করার জন্য, অত সুন্দর সময় আপনার জন্য অপেক্ষমান আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উম্মতকে, মানে তার বান্দাকে সৃষ্টি করেছেন, সৃষ্টির পর থেকে হায়াত আসার, দুনিয়ায় হায়াত পাওয়ার পর থেকে মৃত্যু অবধি রিজিক নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আপনার রিজিক ফিক্সড করেছে। এটা নিয়ে আপনার প্রেশার নেওয়া লাগবে না। শুধু আপনাকে কি করা লাগবে, এর জন্য স্ট্রাগল করা লাগবে, একটু কষ্ট করা লাগবে, এই এর বাইরে কিছুই না। তো আপনারা চেষ্টা করেন, যে যেখানে আছেন সেখান থেকে সর্বোচ্চ চেষ্টা করেন। আপনার যেই কাজ ভালো লাগে সেই কাজটাই করেন। আপনার পড়া ভালো লাগে পড়া পড়েন, পড়া স্টাডি করেন। খেলতে ভালো লাগে খেলা স্টাডি করেন। কথা বলতে ভালো লাগে কথা স্টাডি করেন। কাজ করতে ভালো লাগে কাজ স্টাডি করেন। মানে যে কোনো সেক্টরে আপনার যেই বিষয়টায় মানে আপনি যেই বিষয়টা বেশি বেশি পাচ্ছেন, যে বিষয়টা মনে করতেছেন আপনি, আমি যদি এই বিষয়টা নিয়ে শুরু করি, এই বিষয় নিয়ে আমি সাকসেস সাকসেস অর্জন করতে পারবো। তো আমি সব ভাই বোনদের উদ্দেশ্য করে বলতেছি, স্টুডেন্ট ভাই বোনদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা যেই বিষয়টা আপনার কাছে বেশি ভালো লাগে, যেই বিষয়টা যে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই বিষয়টাকে বেশি বেশি করার চেষ্টা করেন। এবং সেই বিষয়টা এত বেশি করেন, এত এত বেশি করেন, যে যাতে পৃথিবী আপনাকে চিনে।
বুঝছেন? তখন দেখবেন যে আপনি যা করবেন সেটাই মানুষের কাছে ইন্সপায়ার্ড হওয়ার জন্য একটা মাধ্যম হবে। আপনি যা পড়বেন, যা খাবেন, যা চলবেন, যেটা বলবেন, এটাই অন্য মানুষের একটা রোল মডেল হবে। তো স্টুডেন্ট ভাই এবং বোনেরা, আপনারা প্রেশার ক্রিয়েট করবেন না কোনো বিষয় নিয়ে ফ্যামিলির গার্ডিয়ানদের উপরে। যা আছে তা সেটা নিয়ে শুক্রিয়া করবেন। আজকের মতো এখানেই শেষ। আমি অনেক কথা বলেছি, কথার মাঝে অনেক ভুল ভ্রান্তি হয়, কারণ কথা যখন আপনি বেশি বলবেন তখন আপনার ভুল হওয়ার সম্ভাবনা বা ক্যাপাসিটি অনেক বেশি থাকে। তো কথা কম বলাটা হচ্ছে খুবই ভালো। যদিও বা আমি একটু কথা বেশি বলি। তারপরেও যদি যা কিছু বললাম এর মাঝে যদি কোনো কথায় ভুল বা ভ্রান্তি বা অ্যাটাকমূলক কথা হয়ে থাকে, আল্লাহর অস্তে নিজ গুণে আপনারা আমাকে ক্ষমা করবেন। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম।